আজকে দুঃখে আমার জানটা ফেটে যাচ্ছে। কেন রে, তোর আবার দুঃখ কিসের? দুঃখ হবে না, কদিন পর তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। আসলে দোস্ত, আমাদের কিচ্ছু হলো না। 3rd ডিভিশনে পাশ করে কি ভার্সিটিতে ভর্তি হওয়া যায়? আমরা হয়েছি শালা না ঘাড়কা না ঘাটকা। বাজারে 4 দোকানে আড্ডা মারো, আর বাড়িতে গিয়ে ভাত খাওয়ার সময় গালাগালি খাও। তোরা তো তোদের সব দুঃখের কথা বলছিস, আরেকজনকে দেখ মনের দুঃখে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। শোন, তোরা সবাই বাজারে বসন্ত কেবিনে গিয়ে বস, আমি আসছি। হ্যাঁ, চল আমরা 4 দোকানে। কি ব্যাপার, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো? এখন থেকে প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করছো? কিসের প্র্যাকটিস? কদিন পর তুমি ঢাকা চলে যাবে, তখন তো আমাকে একা থাকতে হবে। তুমি তো জানো রাজা, আমার কোনো বান্ধবী নেই। তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধবী, তুমি আমার সব। আমি তো আর শুভ, রতন, নকিব ওদের সাথে আড্ডা মারতে পারবো না। এই কথা তুমি চাও না আমি ভার্সিটিতে পড়ি? নিশ্চয় চাই। মোবাইল থেকে রোজ ঢাকায় গিয়ে ক্লাস করা কি সম্ভব? না, তা সম্ভব না। তাহলে? আমি কিচ্ছু জানি না, আমার একদম ভালো লাগছে না, আমার একদম ভালো লাগছে না। রাজা, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি ভাইয়া। তোমরা সবাই আমাকে তাড়াবার জন্য একেবারে অস্থির হয়ে গেছো। আরে তোকে তাড়াচ্ছি কোথায়? তোকে পাঠাচ্ছি লেখাপড়া শিখে মানুষ হওয়ার জন্য। তুই মানুষের মতো মানুষ হয়ে সবার মুখ উজ্জ্বল করে ফিরে আসবি। নে হ্যাঁ কর। সবকিছু ঠিক মতো দিয়েছিস তো? হ্যাঁ মা। এই ফাইলের মধ্যে সার্টিফিকেট গুলো আছে, যত্ন করে রাখিস। তোমরা যেভাবে যত্ন করে রাখতে বলছো, সেভাবে যত্ন করে রাখতে পারবো কিনা আমি জানি না। এখন থেকে তোকেই সবকিছু যত্ন করে রাখতে হবে। একদিন তুই আমাদের কাছে ছিলিস, আমরা তোকে দেখে শুনে রেখেছি। এখন তুই শহরে যাচ্ছিস, বিশ্ববিদ্যালয়ে পড়বি। এখন থেকে তোর ভাগ্য তোকেই গড়তে হবে। চল। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। যাই রে সুমি। ভালো থাকিস ভাইয়া। চল চল, যা আসে। ঢাকা ঢাকা ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট ঢাকা, চলে ডাইরেক্ট ঢাকা, চলে গেল ডাইরেক্ট ঢাকা। ওঠেন, আসেন আসেন। ঢাকা 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 ঢাকা, চলে গেল ঢাকা। এই ব্যাগটা পায়ের কাছে রাখ, আর ফাইলটা হাতে রাখবি। হ্যাঁ, তোমাকে ভাবতে হবে না ভাইয়া, আমি ঠিক মতো যেতে পারবো। আরে যেতে তো পারবি, আমি জানি তুই অনেক বড় হবি। আমি তো পড়তে পারলাম না, সংসার টানার জন্য আমাকে ব্যবসায় নামতে হলো। তুই কিন্তু মনোযোগ দিয়ে লেখাপড়া করবি। এই 100 টাকা রাখ, রাস্তায় কিছু খেতে চাইলে খাস। পথ খরচের টাকা তো তুমি দিয়েছো ভাইয়া। দিয়েছি নাকি? কিছুই মনে থাকে না। তুই চলে যাবি সেটাই মনের মধ্যে গুনগুন করছে। তা দিয়েছি যখন রেখে দে। যাই। আচ্ছা, ভালো থাকিস। ভালো থাকিস, ভালো থাকিস। আরে রানা, সকালবেলা বাস স্ট্যান্ডে কেউ আসবে নাকি? না, রাজাকে উঠিয়ে দিলাম। রাজা কোথায় গেল? ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে। ওখানে তো লেখাপড়া হয় না, শুধু মারামারি। না না, ইউনিভার্সিটিতে না পড়লে মানুষ হওয়া যায় না। মারামারি যাদের করার তারা করবে, ও তো লেখাপড়া করবে। এই যে তুমি প্রতিদিন শহরে যাচ্ছ, গার্মেন্টসে কাজ করছো, তোমার কি কোনো ক্ষতি হয়েছে? হয়নি, নিজেকে বাঁচিয়ে চলি বলে। রাজা কি নিজেকে বাঁচাতে পারবে? ও তো একদম সহজ সরল। ঢাকা শহরের পরিবেশ পরিস্থিতি তুমি জানো না, খালি গোলমাল আর গোলমাল। না না, পারবে। পরিবেশ পরিস্থিতি মানুষের সবচেয়ে বড় শিক্ষক। দেখবে পরিবেশ পরিস্থিতি ঠিকই ওকে পাল্টে দিয়েছে। শোন, হিস্ট্রি ক্লাসটা তাড়াতাড়ি ধরতে হবে। চলে হিস্ট্রি ক্লাস। কি করবি এখন? ওই মরা ক্লাস কি করে না? ওদের সাথে যাই। আর শোন, যা বলেছি। এই যে ভাই, জি।
ইউনিভার্সিটিতে ভর্তি হলে কোন দল করো? জি না, আমি কোনো দল করি না, আমি এখানে লেখাপড়া করতে এসেছি। আরে লেখাপড়া করা ছাত্ররাই তো এখন দলের সবচেয়ে বড় পিলার, খুঁটি। এরা যে দলে থাকে সে দলই সরকার চালায়। এর নাম ছাত্র রাজনীতি। আমি এসএসসি ও ইন্টারমিডিয়েটে A+ পেয়েছি। এখানে সব সার্টিফিকেট গুলো আছে। ওই সব সার্টিফিকেট গুলো যত্ন করে রেখে দাও। এখানে পড়তে হলে পার্টি করতে হবে। যদি না করো হলে সিট নেই। কি হলো, দল করবে? তাহলে চলো আমাদের কোটায় ভর্তি করে দেই, হলে সিটও নিয়ে দিই। এসো। যাও যাও, রাখলে যাও, এসো। এসো। এই শালা গায়ে জোর নেই, জোরে জোরে দাবা। বড় ভাই, এই ছাত্রটা নতুন ভর্তি হয়েছে। ভর্তি হয়েছে ভালো হয়েছে, তা এখানে এনেছিস কেন? জি আমি রাজা, এই রুমে সিট পেয়েছি। অন্য জায়গায় থাকার ব্যবস্থা করো। সিট তোমার নামে থাকবে, কিন্তু তুমি থাকবে না। আমরা থাকবো এখানে। কেন, আপনাদের সিট নেই? আরে আমরা ছাত্র না, আমরা বহিরাগত। লিটনের নাম শুনছ? সন্ত্রাসী লিটন ভাই। জি না। সারা তুই দেখে অনুমান করবে এত। সন্ত্রাসী লিটন ভাইয়ের নাম শুনে নাই? এই দেশে এমন লোক খুঁজে পাওয়া কঠিন। 7টা মার্ডার, 11টা ছিনতাই লইয়া 30টা কেস লিটন ভাইয়ের নামে জুলত আছে। উনি এখানে কেন? আত্মগোপন করে আছি। সূত্রাপুর মার্ডার কেসে পুলিশ আমাকে খুঁজছে। নেতারা বলেছে হলে গিয়ে পালিয়ে থাক, পুলিশ হলে আসে না। কিন্তু আবার বাইরে থাকার জায়গা নেই, আমাকে এখানেই থাকতে হবে। তাহলে ওই কোনায় গিয়ে পড়ে থাক। কিন্তু আমি লেখাপড়া করব কেমন করে? আরে বেটা, লিটন ভাই থাকতে তোমার লেখাপড়া করতে দিব না, ওনার সেবা করো, পাস করার ব্যবস্থা হয়ে যাইব। খাবি? জি না, আমি মদ খাই না। হ্যালো, এবার 3 নম্বর প্রশ্নের উত্তরটা বল। হ্যাঁ তাড়াতাড়ি, ইউনাইটেডের বানানটা বল। এই পরীক্ষার হলে মোবাইল ফোন আনা বেআইনি, তুমি জানো না? একটু হোল্ড কর, স্যার আসছে। ফোন আনা বেআইনি এটা আপনি ঠিক বলেছেন স্যার, তবে স্যার এসব আইন টাইন ভালো ছাত্রদের জন্য, আমাদের জন্য না। কি বলতে চাও তুমি? আমরা নকলবাজরা আছি বলেই তো আপনাদের চাকরি আছে। আমরা যদি নকল না করি তাহলে আপনাদের গার্ড দেওয়ার দরকার কি? এখন যান, আপনার গার্ড দেওয়ার কাজ আপনি করেন, আর আমার নকল করার কাজ আমি করি। ওকে স্যার? না, নকল করে তোমাকে পরীক্ষা দিতে দেবো না। খাতা দাও আর বেরিয়ে যাও। ওই বেটা, চিল্লাচিল্লি কম কর। কি তুমি আমাকে অস্ত্রের ভাও দেখাচ্ছ? আমার সঙ্গে বেয়াদবি করছো? তোমাকে আমি... আরে কি হয়েছে আসাদ সাহেব? দেখুন না স্যার, জাফর মোবাইলে নকল করছিল, আমি বাধা দেওয়ায় ও আমাকে পিস্তল থেকে ধমক দিচ্ছে। আরে আস্তে আস্তে, রাগ না করে বুঝিয়ে বলা যায় না? বোঝাতে চেয়েছিলাম, বললাম তুমি নকল করো না, সে উল্টো আমাকে ধমক দিচ্ছে। ধমক দেয় তো কি হয়েছে, জানেন না? ও এমপি হান্নান খানের ছেলে, ও পরীক্ষা দিতে এসেছে, এই তো যথেষ্ট। তাকে আবার নিয়ম কানুন শিখাচ্ছেন, জানেন না? ওর বাবা সংসদে আইন প্রণয়ন করে। যান, আপনি পাশের রুমে যান, আমি এই রুমে আছি। কিন্তু স্যার... আহা, কোনো কিন্তু নয়, আপনি যান, প্লিজ যান। রাগ করো না বাবা, রাগ করো না। নাও লিখো, না পারলে আমাকে বলো, আমি তোমার প্রশ্নের উত্তর বলে দেব। ওই আসাদ সাহেব সাংঘাতিক বোকা, কিচ্ছু বোঝে না। তোমাকে ডিস্টার্ব করা আর নিজের জীবনটাকে ডিস্টার্ব করা একই কথা। সারা সমাজটাই রোগে ভরে গেছে, আর উনি এসেছেন তোমাকে ওষুধ দিতে। লেখো বাবা, লেখো। ওকে স্যার। আরে ভাই, এই 10 বছর ভার্সিটি জীবনে অনেক কিছু দেখলাম। নেতান, হ্যাঁ যা বলছিলাম, চোখের সামনে কত ছাত্র এলো আর গেল। ভালো ছাত্ররা সেশন জেটে পড়ে পড়া শেষ না করে কাঁদতে কাঁদতে দেশের বাড়ি চলে গেছে। আমার কিছু বাজে ছাত্র এই অবস্থায় পড়ে থেকে কেউ হয়েছে এমপি, কেউ হয়েছে ছাত্র নেতা। কি বলছেন আপনি? লেখাপড়া ছাড়া এমপি মন্ত্রী হওয়া যায়? আরে যায় যায়, রাজনৈতিক নেতাদের হাত যদি তোমার মাথায় লাগে তাহলে তুমি অনেক কিছু করতে পারবে। যখনই নির্বাচন আসে তখন আমাদের নিয়ে তারা কাজে লাগায়, আর নির্বাচন শেষ
তখন আমাদের ছাত্রদের আর কেউ চেনে না। আসলে আমরা হচ্ছি ওদের গিনিপিগ। ওঠো ভাই, ওঠো। কি হয়েছে ভাই? ওরা তোমাকে এভাবে মারলো কেন? পকেট থেকে টাকা পয়সা সব নিয়ে নিল। তুমি কি চুরি করেছিলে? ওরা হলে আমার রুমে থাকে। কাল রাতে আমাকে কাবাব রুটি আর মদ আনতে বলেছিল। আমি ওদের কথা শুনিনি বলে ওরা আমাকে রুম থেকে বের করে দিয়েছিল। সারা রাত আমি বারান্দায় পড়েছিলাম। সে কি, ওরা তোমাকে মদ কাবাব রুটি আনতে বলবে কেন? ওদের টাকা নেই? ওদের টাকা লাগে না। 8-10 বছর ধরে ওরা এখানেই আছে। আমাদের মতো ছাত্রদের টাকার উপরেই ওরা চলে। তুমি তো নতুন এসেছো, আস্তে আস্তে সব টের পাবে। তোমরা প্রতিবাদ করো না কেন? এটা তো অন্যায়। আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদের এখানে পাঠিয়েছেন মানুষ হবার জন্য। আর মানুষ সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে পড়ে আছি কেন জানো? কোন রকমে পাশ করে বেরিয়ে যেতে পারলে এই নরক থেকে তো মুক্তি পাই। আমরা যারা মফস্বল থেকে এসেছি, আমরা সবাই গ্রামের ছেলে মেয়ে। পাশ করলে অন্তত বাবা মা ভাই বোনকে নিয়ে সমাজের উপরে উঠতে পারি। তোমরা দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, তোমরা দেখেছো কি ভেবে, উঠতে উঠতে গিয়ে আমরা যাচ্ছি আরো দেবে। তোমরা দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, এই ভাবনাগুলো আর বলো না আমার ভাগ্য রেখে নেবে। তোমরা দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে। শিক্ষার শুরুতে সেশন জট, দাবি আদায়ের নামে ধর্মঘট, যখন জটলা পাকায় এই দু চোখের যত সাপোর্ট, শিক্ষা জীবনের দিকে তখন উল্টো ভাবে তাকায়। ও বিদ্রোহে শিক্ষাঙ্গন, যাদের জন্য রণাঙ্গন, রক্তে রক্তে লাল, যারা ঘটায় রক্তপাত, তাদের সেই কালো হাত নেপথ্যে থাকে চিরকাল। এই কালো হাত যাদের রুখতে হবে তাদের ঐক্যবদ্ধ ভাবে। তোমরা দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, দেখেছো কি ভেবে, তোমরা দেখেছো কি ভেবে। Hey, hey! Hey, hey! Hey, hey! Hey, hey! যাদের এই কুমন্ত্রে, নানা রকম ষড়যন্ত্রে নড়ছে শিক্ষার কল কাঠি, এসো তুমি আমি মিলি, টুকরো টুকরো করে ফেলি ষড়যন্ত্রের সেই লাঠি। যে সকল ষড়যন্ত্রী হতে চায় দেশের মন্ত্রী, আমাদের রেখে বেকার।
শুধু এই অর্থ বেকারত্বের শব্দ নেই তো কেউ নেই দেখা এসবের নায়ক যারা চিরকালই তারা রক্ত চুষে খাবে তোমরা ভেবে দেখেছো কি ভেবে দেখেছো কি ভেবে তোমরা দেখেছো কি ভেবে উঠতে উঠতে গিয়ে আমরা যাচ্ছি আরো ভেবে তোমরা দেখেছো কি ভেবে দেখেছো কি ভেবে এই ভাবনাগুলো আর বলো না আমার ভাগ করে কে নেবে তোমরা দেখেছো কি ভেবে দেখেছো কি ভেবে দেখেছো কি ভেবে তোমরা দেখেছো কি ভেবে দেখেছো কি ভেবে দেখেছো কি ভেবে দেখেছো কি ভেবে তোমরা দেখেছো কি ভেবে দাঁড়াও, আগামীকাল সারা দেশে হরতাল ডাকা হয়েছে। আমাদের তরফ থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে হবে। কোনো মতেই যেন একটা রিক্সাও চলতে না পারে। হরতাল সফল করতে হবে। দু একজন ছাত্র যদি মারা যায় তাতে আমাদের লাভ। কিছু ছাত্র অ্যারেস্ট হতে হবে, তাতে আন্দোলন আর তুঙ্গে উঠবে। হরতাল 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 চলছে চলছে। তোমরা যাও, আগে বড় আগে বড়। এই যে সোনার চান, কোথায় যাচ্ছ তোমরা? কেন? আমরা ক্লাসে যাচ্ছি। আজ কোনো ক্লাস হবে না, ভার্সিটিতে মিছিল চলছে। আজ হরতাল। হরতাল? কিসের হরতাল? ভার্সিটি তো কোনো হরতাল ডিক্লেয়ার দেয়নি। দেয়নি, এখন দেবে। মিছিল নিয়ে আমাদের পল্টন যেতে হবে। কিন্তু আজকে হরতাল তো সরকার বিরোধী, এর মধ্যে আমরা যাবো কেন? চোখ বেটা, নেতারা বলেছে যেতে হবে এবং যাবি। এনে ধর। কি ব্যাপার? এই জর্দার ডিব্বা দিয়ে কি হবে? আরে বেটা, জর্দা না, ককটেল বোম। রাস্তায় পুলিশ এসে যখন মিছিলে বাধা দেবে তখন মিছিলের মধ্যে ছুঁড়ে মারবি। আমাদের মিছিলের মধ্যে আমরাই বোম ছুড়ে মারবো? আরে আমাদের মিছিলে আমরাই তো মারবো। আমাদের লোক যখন মরবে আমরা তখন বলবো পুলিশ আর সরকারের গুন্ডা বাহিনী আমাদের নিরীহ ছাত্রদের মেরেছে। না, আমি এসব মারতে পারবো না। হ্যাঁ? এই, খেলছো কেন? হরতাল 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 দোকানপাট খুলবে না। হরতাল 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 আমাদের দাবি আমাদের দাবি। হরতাল 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 দোকানপাট খুলবে না। আমাদের দাবি আমাদের দাবি। হরতাল হরতাল আমাদের দাবি আমাদের দাবি। আমাদের দাবি আমাদের দাবি। হরতাল হরতাল। আপনাদের ক্যাম্পাসের বাইরে যাওয়া নিষেধ। আপনারা মিছিল করুন, হরতাল করুন আর যাই করুন, ক্যাম্পাসের ভেতরে করুন। আমরা মানি না, মানব না। ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওরা তো রাজাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি বললে?
হ্যাঁ রানা ভাই, কাল ভার্সিটিতে হরতালের সমর্থনে মিছিল বের হয়েছিল। মিছিলে পুলিশ কাঁদানো গ্যাস ছুড়ে, ছাত্ররা বোমাবাজি করে, অনেক ছাত্রের সাথে রাজাও অ্যারেস্ট হয়েছে। নকিব কাল ঢাকা গিয়েছিল, ওই খবরটা নিয়ে এসেছে। হ্যাঁ রানা ভাই, কথাটা সত্যি। আমি এক্ষুনি ঢাকা যাব। না না, ঢাকায় আপনি গিয়ে কিছু করতে পারবেন না রানা ভাই, একমাত্র এমপি সাহেব রাজাকে ছাড়াতে পারবে। এমপি সাহেব? হ্যাঁ হ্যাঁ রানা ভাই, চলুন আমরা তার কাছে যাই। ঠিক আছে চলো। এই শোন, তুই দোকান থেকে এস, আর বাবা যদি আসে বাবাকে এসব কথা কিছু বলবি না। চলো। চেয়ারম্যান সাহেব, আমার জায়গাটা সেটেলমেন্ট অফিসার হানিফ সাহেব জোর করে দখল করে রেখেছে। এই দেখেন আমার সব কাগজপত্র। কাগজপত্র দিয়ে কাজ হবে না সাইফুল, দখল মুক্ত করতে হলে লাখ দুয়েক টাকা লাগবে। হ্যাঁ, আমার নিজের জমি নিজের দখল পেতে 2 লাখ টাকা লাগবে। হ্যাঁ? তাহলে চেয়ারম্যানের কাছে এসেছে কেন? কোর্ট কাছারি করো, 10 বছর কেস লড়ো, 20-25 লাখ টাকা খরচ করে 10 লাখ টাকার জমি ছোড়াও। আরে বেটা, এই টাকা উপর থেকে নিচ পর্যন্ত দিতে হয়, তারপর কাজ হয়। ঠিক আছে, আপনি আমার জমিটা ছাড়া দেন, টাকা আমি দেবো। ঠিক আছে, 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে যাও, বাকি টাকা জমি দখলে পরে দেবা। যাও। হ্যাঁ চল চল। এই, তোমরা কি চাও? আমরা একটু এমপি সাহেবের সাথে দেখা করতে চাই। কি ব্যাপার আগে আমাকে বলো। না না, তোমাকে বললে হবে না। এই জাফর আয় তো। হ্যাঁ চল। কি ব্যাপার, কি হয়েছে? তুমি প্রফেসর আসাদ চৌধুরী বড় ছেলে না? জি। কি ব্যাপার বলো তো? আমার ছোট ভাই রাজা 7 দিন হলো ভার্সিটিতে পড়তে গেছে। গতকাল হরতালের সময় ক্যাম্পাসে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটে। পুলিশ অন্যান্য ছাত্রদের সাথে আমার ভাইকেও ধরে নিয়ে গেছে। তোমার ভাই কোন পার্টি করে? না না, আমার ভাই কোনো পার্টি করে না, ও কোনো রাজনীতি করে না। একটা তো নীতি করতেই হবে। ঠিক আছে, তোমরা তো গ্রামেরই ছেলে, তোমাদের জন্য তো কিছু করতেই হয়। দাও, আমি এমপি সাহেবের সাথে কথা বলে আসি। তা মির্জা সাহেব। জি। আমাদের ওই ধানখালি ব্রিজের বিলটা সই করে দেননি এখনো? আসবো স্যার। আরে খালেদ সাহেব আসুন। স্যার, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমাদের কলেজের প্রফেসর আসাদ সাহেবের ছোট ছেলে সবে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। গতকাল যে ইউনিভার্সিটিতে গন্ডগোল হয়েছে সেই গন্ডগোলে অ্যারেস্ট হয়েছে। তবে ছেলেটি কোনো পার্টি করে না, একেবারে ফ্রেশ। হ্যাঁ ফ্রেশ। রানা, তোমার ভাই যদি কোনো দল করতো তাহলে ছাড়াতে সুবিধা হতো। তবে এমপি সাহেব চেষ্টা করছে। তুমি তো জানো আজকাল পয়সা ছাড়া কোনো কাজই হয় না। 1050 টাকা তোমার লাগবে বাবা। এত টাকা আমি এখন কোথায় পাবো? আরে ক্যাশ না থাকলে তোমার বাজারের ওষুধের দোকানটা কোথাও বন্ধক রেখে টাকা জোগাড় করো। এই মুহূর্তে হঠাৎ আমি কার কাছে যাব? কি আমাকে এত টাকা দেবে? ঠিক আছে ঠিক আছে, গ্রামের ছেলে বিপদে পড়লে তো আমাদেরই দেখতে হবে। মানে একটা কাজ কর, বন্ধকি দলিল করে ওর একটা সই নিয়ে রাখ। হ্যাঁ ঠিক আছে, টাকা আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি বরং থানায় চলে যাও। বিশেষ করে স্যার, আমি কিছু জানি না। ওরা আমাকে ক্লাস থেকে ধরে মিছিলে নিয়ে গেছিল। বেটা, ইচ্ছে না থাকলে কেউ কি জোর করে কাউকে মিছিলে নিয়ে যেতে পারে? সরকারের পতন ঘটাবে, আন্দোলন করো, হরতাল করো। বিশ্বাস করি স্যার, আমি হরতাল করতে আসিনি, আমি আন্দোলন করতে আসিনি, আমি লেখাপড়া করতে এসেছি। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে ইউনিভার্সিটিতে ভর্তি করেছে। সব কথা কম, বাবা মা কষ্ট করে তোমাদের লেখাপড়া শিখতে পাঠায় ঢাকায়, আর তোমরা এখানে আন্দোলন করো, হরতাল করো, গাঁজা খাও, ফেন্সিডিল খাও, পাবলিকের গায়ে বোমা মারো। সত্যি বলছি স্যার, আমি বোমা মারিনি। সব বেটা, তাহলে তোর সামনে বোমার ব্যাগ পড়েছিল কেন? আমি কিছু জানি না স্যার, মারামারি সময় আমি পড়ে যাই, পড়ে গিয়ে দেখি আমার সামনে বোমের ব্যাগটা। দারোগা সাহেব, আমার ভাই রাজাকে
ইউনিভার্সিটির এলাকা থেকে ধরে নিয়ে এসেছেন। ও এখন কোথায় আছে? ওই ঘরে মেরামত করা হচ্ছে। বল হারামজাদা, কোন পার্টি করিস? বল কোন পার্টি করিস? স্যার, আপনার ফোন আসছে। হ্যালো, ইয়েস স্যার। জি স্যার, জি স্যার। ও ও মিছিলে ছিল স্যার। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওই দেখো তো। হ্যাঁ স্যার। কাশেম, ভেতর থেকে রাজাকে নিয়ে এসো। জি স্যার। চলো, দারোগা সাহেব তোমাকে ডাকছেন। রাজা, রাজা ভাইজান, ভাইজান আমাকে মেরে ফেললো ভাইজান, ভাইজান আমাকে। আহা, এখানে কান্নাকাটি বন্ধ করুন। তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যান, না হলে আবার নতুন ঝামেলা হবে। যান 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 যান। রাজা, ভাইজান, ওরা আমাকে মেরে ফেলেছে, ওরা আমাকে মেরে ফেলেছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। শান্ত হ রাজা, শান্ত হ। সব ঠিক হয়ে যাবে, কিছু ঠিক হবে না ভাইজান। আমি এখানে থাকতে পারবো না। তুমি জানো না ভাইয়া, এখানে পার্টি না করলে ছাত্রদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আমার সিটে আমি থাকতে পারি না, আমাকে মাটিতে শুতে হয়, বারান্দায় শুতে হয়, হলের ক্যাডারদের চাকরের মতো কাজ করতে হয়, বাজার থেকে মদ পেন্সিল কিনে এনে খাওয়াতে হয়, না হলে লাঠি খেতে হয়। কি বলছিস সোজা? ঠিকই বলছি ভাইয়া। আমি রুমের মধ্যে লেখাপড়া করতে পারি না। বাইরের ক্যাডাররা আমার রুমে বসে মদ খায়, তাস খেলে, আসল ছাত্ররা বারান্দায় বসে গাছের নিচে বসে লেখাপড়া করে। চুপ কর রাজা, চুপ কর। সব ঠিক হয়ে যাবে। আমি ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলবো। কোনো লাভ হবে না ভাইয়া, ভাইস চ্যান্সেলর ওদের কাছে জিম্মি হয়ে আছে। আমি গ্রামে গিয়ে হাল চাষ করবো, ঠেলা গাড়ি চালাবো। তোমার পায়ে পড়ি ভাইয়া, কি করে আমাকে এখান থেকে নিয়ে না ভাই, ও খুব ভেঙে পড়েছে, ভাইয়া। ঘাবড়ে গেছে। ওকে এখন বাড়িতে নিয়ে যাই, তারপর দেখা যাবে। ঠিক আছে, চল চল। এই রাখ, রাখ, গাড়ি থামা। এই কাগজপত্র দেখি। স্যার, কাগজপত্র সব ঠিক আছে। আরে ঠিক না বেটি, সেটা তো আমি বুঝবো। তুই একটা কাগজ দে। তারকা তুই না আমি? আপনি। তাহলে কাগজ দে। কি ভাই, কি হয়েছে? এমন করছেন কেন? এই আপনি নিয়ে প্যাসেঞ্জার চুপ করে বসে থাকেন, এটা ওরার আবার ব্যাপার। এই কাগজ দেয়, আয়। এই, এই, এদিকে। এই তোর ফিটনেস সার্টিফিকেট ডেট ওভার হয়ে গেছে। স্যার, ডেট তো কাল পার হয়েছে। আরে কাল পার হোক আর পরশু পার হোক, পার তো পারি। কি হলো ভাই, ছাড়লো? স্যার, ওরা কি না ছাড়ার জন্য ধরে? ছাড়ে, তবে ছাড়ার আগে কিছু চাই আর কি। দিয়ে এলাম 500 টাকা। চলেন স্যার। হ্যাঁ, চল। আরে বেটা, আরে বেটা পুলিশ, আমাকে স্বাধীনতা দে, দে দে, স্বাধীনতা দে। আরে মর্যা, আমি কি করে স্বাধীনতা দেবো? আমি নিজেই তো সারা পরাধীন। পারবি না, পারবি না? তাহলে তাহলে তুই নিজে পরাধীন। তাহলে তাহলে তোকে আজ আমি নিজে স্বাধীন করে দেবো। তাহলে তুই লেখাপড়া বন্ধ করে দিলি? এই জন্য তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখেছিলাম। লেখাপড়া আমি বন্ধ করিনি বাবা,
ওরা আমাকে ভার্সিটি ছাড়তে বাধ্য করেছে। ভার্সিটিতে তুই একা পড়িস, আর কেউ পড়ে না? তারা কি তোর মতো ভার্সিটি ছেড়ে চলে গেছে? কি দরকার ছিল মিটিং মিছিলে যাওয়ার? ওখানে কাউকে ইচ্ছা করে মিছিলে যেতে হয় না বাবা। আজকের ভার্সিটি যারা চালায়, ছাত্র নামধারী ক্যাডাররা, দাদারা, তারা তারা জোর করে ধরে নিয়ে যায়। আমি ওসব কথা মানি না। যারা ভালো থাকতে চায় তারা ভালো থাকতে পারে। আহা বাবা, এসব কথা থাক না এখন, কয়েকদিন যাক, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। যেসব ছেলেদের সাহস নেই, সততা নেই, তারা কিচ্ছু করতে পারবে না। বাবা, সততার সাহস তুমি সারা জীবন দেখিয়েছো, কি পেয়েছো? তোমাদের হাতে গড়া কলেজ, সেখানে মোবাইল ফোনের নকল চলছে, তুমি তো বাধা দিতে গিয়েছিলে, পেরেছো কি আটকাতে? পারোনি। উল্টো তোমাকে অপমানিত হয়ে হল থেকে বেরিয়ে আসতে হয়েছে। রাজা, এসব কি হচ্ছে? বাবার সাথে এভাবে কেউ কথা বলে? তুমি জানো না ভাইয়া, গত একটা মাস আমার উপর কি অত্যাচার হয়েছে। আমি অন্যায় সহ্য করতে পারি না, বাবার আদর্শকে ভুলতে পারিনি, তাই পদে পদে আমাকে লাঞ্ছিত হতে হয়েছে। যে দেশে লেখাপড়া শেখার জন্য দলে যোগ দিতে হয়, মিছিল করতে হয়, নিরীহ মানুষের উপর বোমা মারতে হয়, সে দেশে লেখাপড়া শেখার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। রাজা শোন, রাজা শোন। তাই পদে পদে আমাকে লাঞ্ছিত হতে হয়েছে। যে দেশে লেখাপড়া শেখার জন্য দলে যোগ দিতে হয়, মিছিল করতে হয়, নিরীহ মানুষের উপর বোমা মারতে হয়, সে দেশে লেখাপড়া শেখার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। দেন ভাই দেন বাবা, দেন ভাই দেন, যে যাবেন। কি ব্যাপার? দেন বাবারা, কার লাশ? দেন, সাহায্য করেন। কিসের চাঁদা তুলছিস? আর ওই যে বুড়ো চাচা ছিল না, সুলেমান দোকানের বাড়িতে থাকতো, সে গতকালকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে, লোকটা বড় ভালো লোক ছিল রে। ভাই আসুন, ভাই আসুন, ভাই যে যা পারেন একটু সাহায্য করে যান ভাই। আসেন ভাই, সাহায্য করেন, লাশ যে যা পারেন দেন ভাই, দেন যে যা পারেন। আসুন ভাই, আসুন। হ্যাঁ বাবা, দেন ভাই, দেন। দেন ভাই, দেন ভাই, সাহায্য করেন ভাই, সাহায্য করেন, আসেন। এই কে হচ্ছে এখানে? কার লাশ? কোথেকে এসছে লাশ? এই বেটা বল। একজন লোক মারা গেছে। আরে ওই যে বুড়ো ভিখারিটা ছিল না, সে গতকাল রাতে মারা গেছে। বেটারা মারা গেছে, আমাকে মাজুল পেয়েছিস? বকাটে ভবঘুরের দল, জ্যান্ত মানুষকে মরা সাজিয়ে চাঁদা তুলছিস। মাল খাবি, গাঁজা খাবি। এই লাশে পোস্টমর্টম করিয়েছিস? না, এখনো পোস্টমর্টেম হয়নি। তাহলে চাঁদা তুলছিস যে? এতক্ষণ লাশই তো পাইনি, এখন পেয়েছি। মানে মানে তোমাকে মারবো, তোমার ডেড বডিটাকে পোস্টমর্টেম করাবো, তোমার লাশ দেখিয়ে চাঁদা তুলবো, সেই টাকা তোমার বউয়ের হাতে দিয়ে আসবো তোমাকে দাফন করার জন্যে। এই রাজা, তুই কার সঙ্গে কথা বলছিস জানিস? জানি, আমি একজন ঘুষখোর সমাজ বিরোধী অসৎ কুদ্দুস আলীর সাথে কথা বলছি। ভালোই ভালো এখান থেকে কেটে পড়ো, এটা তোমার থানা নয়। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, আমি তোদের দেখে নেবো। উঠে যেত। আসেন ভাই, আসেন, আসেন, যে যা পারেন সাহায্য করে যান ভাই। আসেন ভাই, সাহায্য করেন। বাবা খেয়েছে? তোর বাবার শরীরটা আজ ভালো নেই, সন্ধ্যায় দুধ আর খই খেয়েছে, আর খাবে না বলেছে। কি রে ছোট ভাইয়া, তুই তো কিছুই খাচ্ছিস না। মা দেখো, ছোট ভাই শুধু ভাত নিয়ে নাড়াচাড়া করছে। কি হলো রাজা, খা না। রাজা, তুই যদি সবসময় আমার মুখ গুমরা করে রাখিস, তাহলে বাড়ির অবস্থা কিরকম হয় বলতো? আচ্ছা ঠিক আছে, তুই যদি ইউনিভার্সিটিতে পড়তে না চাস, তাহলে তোকে আমরা বাইরে পাঠানোর ব্যবস্থা করব। আরে তোর মতো ছাত্রে বাইরে পাঠাতে কোনো সমস্যাই হবে না। দেখ রাজা, আমার অনেক স্বপ্ন ছিল তোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি। শুধু আমার কেন, বাড়ির সবার আশা ছিল তুই একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবি। আমি চেষ্টা করছি, যত তাড়াতাড়ি পারি তোকে বিদেশে যে কোনো এক জায়গায় পাঠিয়ে দেব। তুই আগের মতো হইচই কর, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মার। তুই এক কাজ কর, কাল সকাল থেকে যতক্ষণ পারিস তুই আমার ডিসপেন্সারিতে একটু বস, তাতে মনটা ভালো থাকবে। আর আমি একটু অন্য কাজে এদিক সেদিক ঘোরাঘুরি করতে পারবো। সেক্স সম্বন্ধে ময়গুলো জানাই নেই, আমাকে বলে প্রতিদিন মেনে না ঘুরে একটা বিয়ে করে ফেলো। তুই বলো, দুধ যদি বাজারে সস্তা পাওয়া যায় তবে কি দরকার
গরুকে কষ্ট করে পালান। হ্যালো মা, তুই কোনো খবর না দিয়ে চলে এলি যে? খবর দিলে তো তোমারই অধপতন চোখে দেখতে পারতাম না। না না না, অধবতন না, তোর বান্ধবী হাসে এসছে একটা কাজের জন্য, তাই ওকে। বাস বাস বাবা, বাড়িটাকে তুমি হেরেম খেলা বানিয়ে ফেলেছো। ছি! কি বললেন রানা ভাই? বললাম ইডিয়েট মানে বোকা। খালি ওষুধ খেলে রোগ সারবে না, সাথে নিয়ম কানুন মেনে চলতে হবে। জ্বর নিয়ে কাজ করা চলবে না, বিশ্রাম নিতে হবে। বিশ্রাম? বিশ্রাম নিলে ছেলে মেয়ে মা বউ সবাইকে নিয়ে না খেয়ে থাকতে হবে। কত হয়েছে রানা ভাই? 300 টাকা। 300 টাকা? অত টাকা আমার কাছে হবে না, থাক, ওষুধ খাবার দরকার নাই, রেখে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, ওষুধ না খেলে বাঁচবে কি করে? তখন সংসারটা পথে বসবে। যখন টাকা হবে দিয়ে যেও, এখন ওষুধ দিয়ে যাও। যাও। দে দে, একটা স্বাধীনতা দে, দে একটা স্বাধীনতা। দেব, স্বাধীনতা দেব। এখন তুমি কিছু খাবে চাচা? খাবো খাবো, এই দেশটা খাবো, এই দেশের মাটি খাবো, তারপর তারপর স্বাধীন হব। আরে তোরা কি স্বাধীনতা দিবি? আমি স্বাধীন করব, স্বাধীন করব, স্বাধীন করব, স্বাধীন করব, স্বাধীন করব। লোকটাকে দেখলে খুব মায়া হয়। আচ্ছা রানা, এমন কোনো ওষুধ নেই যা খেলে সব মানুষ ভালো হয়ে যেত? আরে এ দেখছি মিস্টার রাজা, তা ভাই ভার্সিটি পড়া শেষ? দেখো রাজা, পোবাইল ডিগ্রি কলেজ থেকে পাশ করার পর আমারও স্বপ্ন ছিল ভার্সিটিতে পড়ি, কিন্তু ভার্সিটি আর হলের অবস্থা দেখে সে স্বপ্ন আমার শেষ হয়ে গেছে। এখন দেখো, গার্মেন্টসের সুপারভাইজারে চাকরি করছি, ভালোই তো আছি। মা ভাই বোনকে নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছি। ও হ্যাঁ রানা, তুমি বাড়ি ফেরার সময় মার প্রেশারটা একটু দেখে যেও, মার শরীরটা ভালো যাচ্ছে না। আমি যাই। রাজা যাই রে। এক পাতা ইনোকটিন, ঘুমের ওষুধ দাও। আর 4 বোতল তুস্কা দাও। প্রেসক্রিপশন আছে? প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ দেওয়া যায় না। আমাদের প্রেসক্রিপশন লাগে না, আমরাই প্রেসক্রিপশন। তা তো জানি, কিন্তু প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ বিক্রি করলে সরকার আমার এই দোকানের লাইসেন্স বাতিল করে দেবে। আর আমাদের ওষুধ না দিলে তোমার জীবনের লাইসেন্স বাতিল করে দেব। এখন দেখো, জীবনের লাইসেন্স বাতিল করা ভালো নাকি দোকানের লাইসেন্স? জীবন যদি না থাকে তাহলে দোকান দিয়ে কি হবে? তবে আমার জীবনের কথা ভাবছি না, তোমাদের জীবনের কথা ভাবছি। তোমরা নেশা করে জীবন নষ্ট করবে আমার দোকানের ওষুধ খেয়ে, তা হবে না। আরে শালা, ক্লাসে তোমার বাবা লেকচার দেয় আর এখানে তুমি লেকচার শুরু করলে? আরে একটু ভাঙ। কি করছিস? রাজা, এসব কি করছিস? রাজা! রাজা ছাড় বলছি, চল চল। না, শালাকে দেখে নেব। তুই ওদের সাথে মারামারি করতে গেলি কেন? ওই ছেলেগুলো ভালো না? ভালো মন্দ কিছু বুঝি না ভাইয়া,
ওরা আমার সামনে তোমাকে অপমান করবে, লাথি মেরে তোমার দোকান ভাঙবে, আর আমি কিছুই বলবো না। আরে বলবি বলবি বলবি, দেশে আইন আছে, পুলিশ আছে, তাদের কাছে বলবি। চল আমার সঙ্গে থানায় চল, চল এই ওকে নিয়ে চল। কেন শুধু শুধু শান্তিতে থাকতে আপনারা অশান্তি করেন বুঝি না। ওরা ওষুধ চেয়েছে দিয়ে দিলেই তো এইসব ভাঙচুরের ঘটনা ঘটতো না। তবু রিপোর্ট লেখাতে যখন এসছেন, রিপোর্টটা লিখতেই হবে। দেন দেখি চা পানি খাওয়ার জন্য 1000 খানেক টাকা। এসব আপনি কি বলছেন? পুলিশকে চা খাওয়ার জন্য আমাদের টাকা দিতে হবে? আমাদের কিছু না দিলে পুলিশ কেন আপনাদের কাজ করবে বলুন? আমরা তো আপনাদের লোক না, আমরা সরকারের লোক, সরকারের কাজ করব। সরকার তো আমাদের দিই, আমরাই তো সরকার গঠন করি। আরে এটা তো টেম্পোরারি সরকার, আপনাদের ভোটে আসে আবার চলে যায়। কিন্তু আমরা হলাম পার্মানেন্ট সরকার। যে সরকারে আসুক না কেন আমরা থাকবো, যাব না? যাবেন, যখন জবাবদিহিতা নিশ্চিত হবে তখন ময়লা ফেলার ডাস্টবিন আপনাদের জায়গা হবে না। কি হলো বাবা, তোমার আইন কি করলো, তোমার পুলিশ কি করলো? তোমাদের সেই যুগ চলে গেছে বাবা। এখন কেউ আঘাত করলে তাকে প্রতিঘাত করতে হয়। রাজা চুপ কর, চলো বাবা বাড়ি চলো। এই রাজা আয় না, বহুদিন ধরে তোর সাথে খেলা হয় না, আজ এক হাত হয়ে যায়। বললাম না আমি খেলবো না। শালা মেজাজটা একেবারে খারাপ হয়ে আছে। কেন দোস্ত, আমার কি হলো? আমার কি ইচ্ছা জানিস? দেশের এসব ক্রিমিনাল গুলোকে মেরে ফাঁসিতে ঝুলে যাই। আরে শালা কি হচ্ছে বলবি তো, মেজাজ খারাপ করে বসে আছিস। হাই ফ্রেন্ডস। আরে মৌ, তুমি কোথা থেকে এলে? আমি তো বাড়ি থেকে এলাম। তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি, কিন্তু তোমার রাজা ভালো নেই। এখন তুমি এসেছো, দেখো মাথা ঠান্ডা করতে পারো কিনা। কি ব্যাপার রাজা, তোমার কি হয়েছে? আমি কালই বাড়ি ফিরেছি, এসেই তোমার খবর শুনলাম। আরে ভার্সিটি তোমাকে তাড়া করেছে আর আমি স্বেচ্ছায় ছেড়ে চলে এলাম। তার মানে তুমি আর লেখাপড়া করবে না? না, শহরে থেকে লেখাপড়া করা আমার দ্বারা সম্ভব না। ভালোই হলো, আমাদের বেকার সমিতির একজন মেম্বার হয়ে গেল। আয় রাজা আয়, ক্যারাম খেলা শুরু করি। দোস্ত, তোমরা একটু রাজাকে ছেড়ে দাও না, ওর সাথে আমার একটু দরকার ছিল। অফকোর্স ওয়াই নট, নিয়ে যাও নিয়ে যাও। তবে বন্ধু, ওর মাথাটা একটু ঠান্ডা করে দিও। আমরা জানি একমাত্র তুমিই পারবে ওকে মেরামত করতে। শালা বদমাইশের দল। চলো মো। চলো। পালিয়ে যা দোস্ত, পালিয়ে যা, যেদিকে খুশি সেদিকে যা। দিনা, তোরা আমাকে একটা স্বাধীনতা দিনা। আমি একটা স্বাধীনতা পেলে এই দুনিয়া ছেড়ে চলে যাব। দিনা দিনা, একটা স্বাধীনতা দিনা। চাচা, আমরা তো স্বাধীনতা পেয়েছি, আমরা তো সব বাঙালি, আমরা বাংলাদেশি। চুপ হারামজাদা, কোথায় বাঙালি, কোথায় বাংলাদেশ, কোথায় স্বাধীনতা, কোথায়? চাচা, তুমি জানো না আমরা বাংলায় কথা বলি, স্বাধীন পতাকা পেয়েছি। পতাকা, স্বাধীনতা? মরবি মরবি, সব একদিনে মরবি, সব একদিনে মরবি। যা 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 যা। স্বাধীনতা। চলো মৌ। এখানে এলে কেন? এই যে গাছটা, এই গাছটার কথা মনে আছে? এই গাছের নিচে ছোটবেলায় আমরা কত খেলা খেলতাম। ওই আম গাছের কথা মনে আছে? একদিন আমার আম খেতে ইচ্ছে করেছিল, সেটা শোনা মাত্রই তুমি আম গাছে উঠে গিয়েছিলে, তারপর ডাল ভেঙে ধপাস করে পড়ে গেলে। আর তুমি আমাকে জড়িয়ে ধরে কি কান্না, লোকজন চোখ দৌড়িয়ে আসতে লাগলো, আর ওই বাগানের মালিকও টের পেয়ে লাঠি নিয়ে এলো। আর তুমি ভাঙা পায়ে খোঁড়াতে খোঁড়াতে আমাকে কোলে করে দৌড়াতে থাকলে।
সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল মৌ? হ্যাঁ, আমিও মাঝে মাঝে ভাবি সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো, আবার আবার যদি আমি তোমাকে আগের মতো কাছে পেতাম। মৌ, আমি তো তোমার কাছেই আছি। আমার ভয় করে রাজা, তুমি আবার হারিয়ে যাবে না তো? আবার আমাকে ছেড়ে চলে যাবে না তো? না মৌ, এখন আমার তুমি ছাড়া আর কেউ নেই। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? তুমি যে আমার সব। তুমি দুষ্ট চোখে তাকাও যখন, ভালোবাসায় ভাসাও তখন। তুমি দুষ্ট চোখে তাকাও যখন, ভালোবাসায় ভাসাও তখন। আমার এই দেহ মন, তুমি আমার, তুমি শুধু আমার, তুমি আমার প্রিয়জন। লা 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 লা। তুমি ঠোঁট দুটোকে হাসাও যখন, ভালোবাসায় ভাসাও তখন। তুমি ঠোঁট দুটোকে হাসাও যখন, ভালোবাসায় ভাসাও তখন। আমার এই দেহ মন, তুমি আমার, তুমি শুধু আমার, তুমি আমার প্রিয়জন। লা 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 লা। লা 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 লা। চাঁদের চেয়ে পৃথিবী বড়, পৃথিবীর চেয়ে বড় ওই সূর্য। জীবনের চেয়ে প্রেম যে বড়, প্রেমের চেয়ে বড় প্রেম রাজ। আমি তোমাকে ভালোবেসে হারাবো প্রেমের দেশে, করেছি গো এই পণ। তুমি আমার, তুমি শুধু আমার, তুমি আমার প্রিয়জন। লা 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 লা। La 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 la. দিঘির চেয়ে নদী বড়, নদীর চেয়ে বড় ওই সাগর। মানুষের চেয়ে মন যে বড়, মনের চেয়ে বড় তোমার অন্তর। আমি সে অন্তরে রাখবো তোমায়, আদর সোহাগ ভালোবাসায় কাটাবো গো এ জীবন। তুমি আমার, তুমি শুধু আমার, তুমি আমার প্রিয়জন। লা 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 লা। La 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 la. তুমি দুষ্টু চোখে তাকাও যখন, ভালোবাসায় ভাসাও তখন। আমার এই দেহ মন,
প্রিয়জন। ওই গুইয়ের বাচ্চা, টাকা দে। আমার কাছে টাকা নেই। তুই না কইছিলি তোর জমি দখল নিয়ে দিলে তুই 2 লক্ষ টাকা দিবি? টাকা না দিলে জীবন দে। ওর জমি ও দখল নিবে, আর তার জন্য তোদেরকে টাকা না দিলে ওর জীবন দিতে হবে। হাত ছাড় না, এখন থেকে এসব অন্যায়ের হাতকে আর ছাড়া হবে না। তুমি আমাকে বাঁচিয়েছো বাবা, তুমি না থাকলে ওরা আমাকে মেরে ফেলতো। আর মারবে না চাচা, ওরা চলে গেছে, আপনি এখন যান। চলো বউ। ছি 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 ছি, লজ্জা ওই আমার মাথা কাটা যায়। আমার লোক হয়ে তোরা কুত্তার মতো বাজারের মধ্যে বার খেয়ে এলি। এই বেটা, এদেরকে খাওয়ার দিন এসেছিস কেন? স্যার, ওরা যেভাবে মার খেয়েছে তাতে পুলিশ কেস হয়, হাসপাতালে নিত না, তাই ওদের এখানে দিয়ে এসেছি। ব্যথা পেয়েছিস? ব্যথা লাগে, ব্যথা লাগে। আরে তোর চেয়েও বেশি ব্যথা লেগেছে আমার এই কলিজায়। আমার যে শক্তির দাপটে মানুষ ভয় করত, আমাকে সালাম দিত, সেই শক্তির মুখে তোরা চুলকালি মাখিয়ে দিয়েছিস। বল, জলদি বল, এই কাজটা করলে কে? প্রফেসর আসাদ সাহেবের ছেলে রাজা। রাজা? বাহ, বড় সুন্দর নাম। সিরাজ, চল, ওই রাজা গ্রাম ছেড়ে পালাবার আগেই ওকে একটু দর্শন করে আসি। রাজা, রাজা, এই যে রাজা, তুই পালিয়ে যা, চেয়ারম্যান তোকে খুঁজছে, ওরা তোকে মেরে ফেলবে। না, আমি পালাবো না। ভাইয়া, চেয়ারম্যানকে তুমি চেনো না, খুব ভয়ঙ্কর লোক। যাও, এখান থেকে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, চলে যা। না, আমি যাবো না। মা, একটু ডাল দাও তো। সবাই যখন বলছে তুই কদিন রসুলপুরে গিয়ে তোর খালার বাড়িতে থেকে আয়। মা, তোমার ডালটা খুব ভালো হয়েছে। কেন চেয়ারম্যানের লোকের সঙ্গে মারামারি করতে গেলি? গুন্ডাদের সঙ্গে লড়াই করে মরার জন্য তোকে কি আমরা জন্ম দিয়েছিলাম? রাজা, আমি আদেশ করছি, তুই এখান থেকে পালিয়ে যা। না বাবা, না, অনেক পালিয়েছি, আর পালাবো না। এবার সামনাসামনি হব। চেয়ারম্যান, শুনলাম তুমি নাকি আমাকে মারার জন্য খুঁজছ। কোথায় মারবে? এখানে, বাজারে, নাকি স্কুলের মাঠে? আমাকে মারার আগে
তোমার ওই পালা কুকুরদের অবস্থা একবারে হাসপাতালে গিয়ে দেখে এসো। আর সেই সাথে তোমার আর তোমার এই পাতি শিয়ালদের জন্যও সিট বুক করে রেখে এসো। দেখো, এটা আমার বাড়ি। এখানে তোমাদের মারলে আমার আদর্শবাদী বাবা মা ভাই বোন ভয় পাবে। তার থেকে চলো তোমার আস্তানাতে গিয়ে তোমাদের সবকটাকে মাটিতে পুঁতে দিয়ে আসি। শাবাশ বেটা, শাবাশ। প্রফেসর সাহেব, এমন একটা সোনার টুকরো ছেলে জন্ম দিয়েছেন আর আমাকে বলেননি? ছি 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 ছি, তাহলে কি আর আপনার এত কষ্ট থাকতো? এরকম ছেলে যার, সে তো রাজার হলে থাকবে। ও হ্যাঁ রানা, তোমার দোকানের বন্ধকের কাগজটা কালকে নিয়ে এসো। না না না, কোনো টাকা পয়সা লাগবে না। সাব্বাস রাজা, সাব্বাস। আমার সামনে বড় বড় খুনি আসামিকে দেখেছি দাঁড়িয়ে কথা বলতে প্যান্ট নষ্ট করে ফেলে। আর তুমি? আবারও বলি সাব্বাস, তোমার সাহসের কাছে আমার মাথা নত হয়ে গেছে। আর শক্তি যার আছে তাকে আমি মানি না, তাকে আমি পালি। আরে আমার ঘরের কাছে ছায়ের মধ্যে হীরা লুকিয়ে আছে আর আমি জানি না। চলো ভাই রাজা, তোমার সাথে আমার কিছু কথা আছে। চলো। না না, রাজা যাবে না। আমি যাব, চলুন। রানা, রানা, রাজা কোথায় গেল? জাহান্নামের পথে বাবা। বাবা বাবা বাবা, কি বাবা? রানা, রানা। ঠিক আছে। হ্যাঁ, এসেস। স্যার, এই হলো রাজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে রাজা? তোমার কথা অনেক শুনেছি। তুমি তো ভার্সিটিতে বোম মারতে গিয়ে ধরা পড়েছিলে, তাই না? থাক, ওসব কথা থাক, বাদ দাও। চলবে নাকি? আমি মদ খাই না, কাজের কথা বলুন। কাজের কথা বলবার জন্যই তো তোমাকে এখানে ডেকে এনেছি। শোনো রাজা, দুনিয়ায় যার সাহস আছে, শক্তি আছে, তার সব আছে, টাকা বলো সম্পত্তি বলো, সব এসে পায়ের তলায় লুটিয়ে পড়ে। আর আমরা যারা রাজনীতি করি তারা এসব প্রতিভা শক্তি সাহসকে কাজে লাগিয়ে দেশের সেবা করি, মানুষের সেবা করি, তাই না? আমি চাই তুমি আমাদের ওই কাজ করবে। আমার কাজটা কি হবে? আমি বলছি, সামনে ইলেকশন আসছে, আমাদের স্যার আবার দাঁড়াতে চাই। তাছাড়া তুমি তো জানো, রাজনীতি করতে গেলে তোমাদের মতো কিছু সাহসী ভালো ছেলে হাতে রাখতে হয়। কিন্তু আমি তো কোনো দল করি না, রাজনীতিও করি না। তাতে কি হয়েছে? আজ করছো না, কাল করবে। রাজনীতি শেখার ব্যাপার আছে না? হ্যাঁ, এখন তো তোমার শেখার বয়স। কে বলতে পারে তুমিও তো একদিন দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারো। প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমাকে কি করতে হবে সেটা বলুন। তোমাকে আমাদের হয়ে কাজ করতে হবে, বিনিময়ে তুমি যত টাকা চাও পাবে। ঠিক আছে, দেশের স্বার্থে মানুষের স্বার্থে কোনো কাজ করতে হলে আমি আপনাদের সঙ্গে আছি। তবে সমাজ বিরোধী কোনো কাজ আমি করতে পারবো না এবং এই এলাকায় কাউকে করতেও দেব না। আমি কি এখন যেতে পারি? নিশ্চয়ই যাবে। এ বাড়িতে তুমি যখন খুশি আসবে, যখন খুশি চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, যাও। ভালো ছেলে। বাবা, আমার মনে হয় রাজা আমাদের হয়ে কাজ করবে না। তোমরা খামাখা ওকে নিয়ে টানাটানি করছো। আহা, ধৈর্য ধরো বাবাজি, ধৈর্য ধরো। প্রথম প্রথম অনেকেই এরকম নীতির কথা বলে, আদর্শের কথা বলে, পরে ওরাই সবচেয়ে বহন্তাসে হয়ে যায়। স্যার, রাজাকে তেল মারার কারণও আছে। এই এলাকার সব ইয়ং ছেলেমেয়েরা ওকে ভালোবাসে, শ্রদ্ধা করে। এত দরকার কি? রাতের অন্ধকারে ওকে একদিন হজম করে দিলেই তো হয়। তুমি থামো, এত উত্তেজিত হয়ে রাজনীতি করা যায় না। তুমি যাও।
কি টাকা খাবে নাকি? তোমার দরকার হবে না। হ্যাঁ, আমার বাবা রাজা, বাবা রাজা, এমপি হান্নানের ছেলে জাফর নেশা করে আমার কলেজ পড়ুয়া মেয়েটাকে প্রতিদিন রাস্তায় পথ আটকে গালাগাল করে। আজ বলেছে স্বেচ্ছায় না গেলে ওরা আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে। আমি থানায় গিয়েছিলাম, ওরা কেস দেয়নি। তুমি আমার মেয়েটাকে বাঁচাও বাবা। জাফর এখন কোথায় চাচা? ওদের নেশার আড্ডায় শিখণ্ডী। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? তোর বাবা আমাদের নামে থানায় রিপোর্ট করেছে। পুলিশ আসুক, তারপর তোকে ছেড়ে দেবো। চুপ! ছাড়বো ছাড়বো, ছাড়ার আগে তোর গায়ের জামা কাপড় ছাড়িয়ে নে। ভালো হবে না রাজা, আমার বাবা শুনলে তুই বাঁচবি না। চল তোর বাবার কাছে, তোর চেহারাটা দেখে আসি আর তোর বাবার কথা শুনে আসি। শুনুন এমপি সাহেব, এই এলাকায় আবার যদি কোনোদিন আপনার ছেলেকে নেশা করতে দেখি আর মেয়েদের উত্ত্যক্ত করার কথা শুনি, তাহলে আপনার ছেলের রক্তাক্ত দেওয়ার আপনি দেখতে পাবেন না, লাশ দেখবেন, লাশ। রাজা, তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ। আমার ছেলে যদি অন্যায় করে থাকে আমাকে বলতে, আমি তার বিচার করতাম এবং আইন তার বিচার করত। আইন? আইন তো আপনাদের পকেট এমপি সাহেব। পুলিশকে বলে হয়তো কয়েকদিনের জন্য আপনার ছেলেকে বাইরে পাঠিয়ে দিতেন। রাজা, তোমার সাথে কিন্তু আমাদের এই চুক্তি হয়নি। তোমার সাথে, তোমাদের সাথে আমার এই চুক্তি হয়েছে, তুমি আমাদের হয়ে কাজ করবে। সামনে আমার ইলেকশন। হ্যাঁ, আমি এখনো বলছি, আমি আপনাদের হয়েই কাজ করব, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, এই গ্রামের স্বার্থে। আপনি যা বলবেন আমি তাই করব। চলি, যদি দরকার হয় আমাকে খবর দেবেন। স্যার, আমি আপনাকে আগেই বলেছিলাম ওই ছেলেকে বাগে আনা অত সহজ হবে না। পুরো গ্রামে ওর দলে। এই মেয়েটিকে ডেকে নিয়ে আয়। এই যে শুনছো, তোমাকে চেয়ারম্যানের ছেলে মান্না ডাকছে। তুমি কাশেম মোল্লার মেয়ে না? জি তুমি টঙ্গীতে গার্মেন্টসে চাকরি করো? জি। ভালো ভালো, শুনেছি গার্মেন্টসের চাকরিতে বেশ আনন্দ ফুর্তি করা যায়। তা একদিন এসো না আমাদের বাগান বাড়িতে। আমাদের এলাকার এত সুন্দর একটা মেয়ে বাইরে গিয়ে আনন্দ ফুর্তি করবে, আর আমি চেয়ারম্যানের ছেলে একটু চেখে দেখবো না?
হায় হায় রে, মেয়ে গালটা একেবারে লাল করে দিয়েছে। স্যার বলেন তো উঠিয়ে নিয়ে আসি। না, ওকে আমি এভাবে উঠাবো না। সমাজের মানুষের সামনে থেকে ওকে আমি উঠাবো। আমি ওই মেয়ের নামে বিচার বসাবো। আয়। কি হয়েছে রানী? মান্না তোমাকে কি বলেছিল? তুমি ওকে থাপ্পড় মারলে কেন? না কিছু না, আমাদের মতো খেটে খাওয়া মেয়েদের সমাজপতি ছেলেরা যা বলে তাই বলছিল। ওদের বাগান বাড়িতে গিয়ে একটু আদর করতে বলেছিল, তাই আদরটা রাস্তায় করে দিলাম। রানী, কাজটা তুমি ভালো করনি। মান্না ছেলেটা ভালো না। কি করবে? মেরে ফেলবে? মারুক, প্রতিদিন মরাচ্ছে, একদিন মরাই ভালো। যাকে বাদ দাও সব কথা। শোনো, মা তোমাকে একটু যেতে বলেছে, সন্ধ্যায় ফেরার পথে যেও। আমাদের মতো খেটে খাওয়া মেয়েদের সমাজপতি ছেলেরা যা বলে তাই বলছিল। ওদের বাগান বাড়িতে একটু আদর করতে বলছিল। না মা, এখন চলার পথে একটু আলো দেখতে পাচ্ছি। এখন এই সময় এই সমাজে এই পথই ঠিক পথ। না বাবা না, এই পথ ঠিক না। তুই একজন প্রফেসরের ছেলে, তোর বাবার স্বপ্ন তুই একদিন লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হবি, ডাক্তার হবি, ব্যারিস্টার হবি। মা, সবাই স্বপ্ন কি পূরণ হয়? এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারের চেয়ে একজন মাস্তানের দাম অনেক বেশি। ওরা যে পথ দিয়ে যায় মানুষ সালাম করে, শ্রদ্ধা করে। এটা শ্রদ্ধার সালাম না, সম্মানের সালাম না, ভয়ের সালাম। এই ভয় যখন দূর হয়ে যাবে তখন সালামও চলে যাবে। মা, এখন ঘুষখোর, ইঞ্জিনিয়ার, পুলিশ কেউ শ্রদ্ধা সালাম পায় না। ওরা আমাদের চেয়ে জঘন্য মাস্তান। রানা আসবে না রে? আসবে মা। আজও নন্দগ্রাম থেকে ঘটক এসেছিল। ব্যাস, আবার শুরু হয়ে গেল বিয়ের কথা। তোমাকে আমি স্পষ্ট বলে দিয়েছি, আমি এখন বিয়ে করব না। মা, ওই যে তোমার রানা এসেছে। বসো। সমাজে সকলে মিলেমিশে থাকতে হয়। সমাজে খালাম্মা, আপনার শরীরটা এখন কেমন? এই বয়সে যেরকম থাকার কথা সেই রকমই। এই ভালো, এই মন্দ। ওসব কথা রেখে তাড়াতাড়ি বলো কেন আসতে বলেছো। আরে এত তারা কিসের? এক কাপ চা দেই? দাও। এই তোর এখন যা। আচ্ছা আপা, চল। রানীর একটা বিয়ের প্রস্তাব এসেছে। আমি অনেক বলেছি, ও রাজি হচ্ছে না। তোমাকে ও খুব মানে, তুমি একটু বোঝাও বাবা। আমাদের জন্য ও যেন এভাবে জীবনটা নষ্ট না করে। বিয়ে? হ্যাঁ, ছেলের বাবার অবস্থা খুবই ভালো। ছেলে সরকারি চাকরি করে, শহরে নিজেদের বাড়ি আছে। তার তো সবই আছে, তোমার কি আছে? আমি চলে গেলে তুমি খাবে কি করে? মিঠু, খুকি ওরা লেখাপড়া করবে কি করে? নাও খাও। কেন, তো জামাই দেখবে? তুমি কোন আমলে বাস করো মা? আমার জামাই আমাকে দেখবে কিনা সন্দেহ, আবার আমাদের সংসার দেখবে। উল্টো চরিত্র নিয়ে নানান কথা বলবে। তুই গার্মেন্টসে চাকরি করিস, তো চরিত্র ঠিক আছে কিনা ইত্যাদি ইত্যাদি। সবাই খারাপ হয় না, সবাই ভালো হয় না। আচ্ছা তুমি বলো রানা, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি কি দেখবে আমাদের সংসার? ভয় পেও না, আমি এমনি ঠাট্টা করলাম। আমাকে তোমার বিয়ে করতে হবে না। তাই বলে কি সারা জীবন এইভাবে চলবে? আমি আজ আছি কাল নেই, তখন তখন আর কি হবে? কে দেখবে ওকে? এমনি সারাদিন ওর পেছনে লোক লেগে থাকে। ওই চেয়ারম্যানের গুন্ডা ছেলে মান্না সব সময় ওকে খারাপ খারাপ কথা বলে। আজও বলেছে। মার কথার কোনো মাথা মুন্ডু নেই। নাও তুমি খাও। বাহ 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 বাহ। ঘরে দেখি ভালোই রঙের আসর বসিয়েছো। শোনো, চেয়ারম্যান তোমাদের নামে সালিশ ডেকেছে কাল স্কুল মাঠে সকালবেলায়। কিসের সালিশ? সে গেলেই বুঝতে পারবে, আর না গেলে বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। বাড়িঘর জ্বালিয়ে দেবে কেন? কি করেছো? কিছু করিনি, ওটাই তো আমার দোষ। তুমি ভয় পেও না মা, আমি সালিশে যাব। ছি,
ছি 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 ছি, একটা মেয়ে সারা গ্রামের ইজ্জত ধুলোয় মিশিয়ে দিচ্ছে। কাজ করার নাম করে শহরে গিয়ে কি করে না করে তা আমরা দেখি না। হ্যাঁ, তবে শুনি পর্দা নয় বেপর্দায় গ্রামময় ঘুরে বেড়ায়। এই কথাটা আমার ছেলে বলতে গিয়েছিল বলে বাজারের মধ্যে তার গালে চড় মারে। হ্যাঁ, আমি তো সঙ্গে ছিলাম। আমাদের মান্না ভাই যেই বুঝিয়ে বলতে গেল তোমার এভাবে চলাফেরা ঠিক না, আর সাথে সাথে তার গালে চড়। এইভাবে গ্রামের মেয়েদের চলতে দিলে গ্রামের ছেলেদের চরিত্র নষ্ট হয়ে যাবে। কি বলেন মৌলভী সাহেব? অবশ্য ঠিক, মুসলমান মেয়ে বেপর্দা হওয়া ঠিক না। হুজুর, আমি কাজ করে সংসার চালাই, আমার মা ভাই বোনকে খাওয়াই, এটা কি অন্যায়? এটা কি বেপর্দা? কাজ করা কি গুনাহ? তাহলে দেশের লক্ষ লক্ষ মেয়েরা অফিস আদালতে কাজ করছে, তারা কি সব গুনাহগার? না না, এটা গুনাহ হবে কেন? কাজ করা তো অন্যায় না। তুমি নাই অন্যায় কি বোঝো নজরুল? হঠাৎ করে বড়লোক হয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছে। একদিনও তো তোমাকে মসজিদে দেখিনি, রোজা নামাজও তো করো না। তুমি ইসলামী শরীয়ত সম্পর্কে কি জানো? আমি বেশি জানি না, তবে এটুকু জানি কিছু লোক আছে সমাজে ধর্মের দোহাই দিয়ে নিরীহ মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বিশেষ করে সমাজের গরিব মানুষের, যাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই। তখনই তারা ধর্মের বুলি ওড়ায়। এই নজরুল সাহেব, আপনি কিন্তু বেশি কথা বলছেন। তোমরা যখন বেশি কথা বলো তখন সেটা কোনো অন্যায় না, আর একজন সমাজ সচেতন লোক কিছু কথা বললে সেটা বেশি কথা হয়ে যায়। একটা মেয়ে তার সংসার চালাবার জন্য কাজ করছে, আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছে না, কারো দয়া চাচ্ছে না, এটা আপনাদের অসুবিধা কোথায়? অসুবিধা আমাদের না, সমাজের। একটা মেয়ে এভাবে বেপরদায় ঘুরে বেড়াবে, এটা সহ্য করা যায় না। আর একজন পুরুষ যখন রাস্তাঘাট